সো আপনি যেটা বললেন যে স্কটল্যান্ডে লো পেইড কাজ করাতে চায়, আমরা যেটা সবাই ফেস করি অ্যাজ এ ফ্রিল্যান্সার, যে আমরা যখনই কাজের জন্য বিড করতে চাই ইন্টারন্যাশনাল মার্কেটে, তখন লো বিডিংয়ের কারণে এবং অ্যাগ্রেসিভ বিডিংয়ের কারণে অনেক সময় কাজ পায় না। সো এই জায়গার যে প্রতিবন্ধকতাগুলো আছে, দেখা যায় যে আমি কাজটা নিয়ে বিড করেছি $21, কেউ একজন বিড করেছে হয়তো $5 থেকে $6, কিন্তু কোনোভাবেই $5 থেকে $6 আসলে এই কাজটা করা সম্ভব না। সেক্ষেত্রে ক্লায়েন্টকে বোঝানোর সময় আমরা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেস ফেস করি, কিন্তু আমরা ওভারকামও করে যাই। সেই ওভারকাম করার প্ল্যানিংটা যদি আমি শুনি। আচ্ছা, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। এটা আসলে আমি আমার লাইফে প্রথম দিকে, মানে যখন আমি স্ট্রাগল করতাম, মানে অ্যাজ এ নিউ ফ্রিল্যান্সার, তখন বিষয়টা অন্যরকম ছিল। তখন দেখা যেত আমি একটা প্রাইস বললে প্রথমত তারা দেখতো যে একটা নিউ সেলার, তো তারা এক্সপেক্ট করতোই যে আমার কাছ থেকে একটু কম প্রাইসে কাজ করাবে। সেই ক্ষেত্রে আমি যখন একটু বেশি প্রাইস বলতাম, তখন আমাকে অনেকেই বলতো, অনেক ক্লায়েন্টই বলতো যে না, এর চেয়ে আরও কমে তো আমি পাচ্ছি, সো কেন তোমার কাছ থেকে নিব। সো ওই টাইমে আসলে আমার কাছে কাজের স্যাম্পল বা আমি যে বোঝাবো ওই ধরনের অবস্থাটা আমার অতটা ছিল না, বা আমি অতটা এস্টাবলিশড ছিলাম না। সো আমি ট্রাই করতাম বোঝানোর, এবং অনেক ক্ষেত্রে এরকম হয়েছে যে আমি প্রথম দিকে তারা যেটা দিতে রাজি হতো আমি সেটাতে রাজি হয়ে যেতাম, বিকজ আমার প্রুফ করার তেমন অপরচুনিটি ছিল না। আমার কথা ছিল যে আমি যদি আমার পারিশ্রমিকটা কমও পাই, বাট আমি যদি আমার প্রোফাইলটাকে বিল্ড করতে পারি, পরবর্তীতে আমি এর চেয়ে বেশি বাজেটে কাজ করতে পারবো। সো প্রথম দিকে আমি এই ধরনের স্যাক্রিফাইসগুলো করেছি। আমার মনে হয় সব ফ্রিল্যান্সারই প্রথম দিকে এই ধরনের স্যাক্রিফাইসগুলো করে, কারণ আপনি যদি প্রথম দিকেই একটা ফিক্সড বাজেট বা ফিক্সড একটা মনোভাব নিয়ে আসলে আপনি কাজ করতে চান, সেক্ষেত্রে কাজ পাওয়ার পসিবিলিটিটা খুব কমে যায়। এবং এইটা কিন্তু ধীরে ধীরে ইমপ্রুভ হয়েছে। যখন আমি 2-3 বছর বা 1 বছর কাজ করেছি, আমার বেশ ক্লায়েন্ট হয়েছে, আমার রিভিউস হয়েছে, আমার দেখানোর মতো স্যাম্পলস তৈরি হয়েছে, তখন যখন একটা ক্লায়েন্ট এসে আমাকে কম অফার করেছে, তখন আমি এক্সপ্লেইন করতে পেরেছি যে না দেখো, আমি এই ধরনের আরও কাজ করেছি, আমাকে এই ক্লায়েন্ট এরকম পে করেছে, বা আমার এতটুকু সময় লাগবে, এবং তুমি আমার প্রোফাইল দেখতে পাচ্ছ, সো আমাকে এর কমে দিলে আসলে আমি এটা করতে পারবো না। এবং তাকে আমি এটা বুঝিয়েছি যে আমি কোয়ান্টিটির চেয়েও বেশি কোয়ালিটিতে বিশ্বাস করি। আমি অ্যাট এ টাইম অনেক প্রজেক্ট নিয়ে আর্নিং করার চেয়ে আমি চাই যে তাকে একটা সাকসেসফুলি একটা ভালো একটা কিছু ডেলিভার করতে। তো তখন তারা আসলে কনভিন্সড হয়ে গেছে, এখন আর এই প্রবলেমটা ফেস করতে হয় না। নারী হিসেবে কাজ করতে যাওয়ার সবচেয়ে বড়, যে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জেস থাকে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে কী ধরনের চ্যালেঞ্জগুলো ফেস করেছেন? শুরুর দিকে আমরা একটু শুনলাম, একদম ইনপ্রপার যদি এখন পর্যন্ত বলি, কিভাবে ম্যানেজ করছেন? এইটাতে আমার মনে হয় যে আমাদের আসলে এটা ওভারকাম করে ওঠার সুযোগটা খুবই কম। এটা প্রতিনিয়ত আমাদের সাথে নিয়েই চলতে হয়, এবং আমি এটা মানে রেগুলার ফেস করতে হয় আমার মনে হয় ম্যাক্সিমাম নারীদের ক্ষেত্রে। আমি যে জিনিসটা ফেস করি, প্রথমত টাইম জোন যে বিষয়টা, যে দেখা যাচ্ছে যে আমার চারপাশে বা আমার বাসার যারা আছে, আমার ফ্যামিলি মেম্বার্স বা আমার রিলেটিভস, সবার একটা বেশিরভাগ মানুষই তো আসলে বাংলাদেশি টাইম জোন বা এটাতে আসলে কাজ করে অভ্যস্ত। তারা ফিজিক্যাল অফিস করে বা গভর্নমেন্ট জব বলি, প্রাইভেট জব বলি, সো তাদের চিন্তাধারা বা তাদের লাইফস্টাইলটা অন্যরকম, এবং আমারটা টোটালি ডিফারেন্ট। যেমন আমি রাত জেগে কাজ করি, কারণ আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট ইউএসের, সো তাদের সাথে আমার প্রায় 11 ঘন্টার একটা ডিফারেন্স আছে। সো আমি চাইলেও আমার পক্ষে পসিবল না যে তাদের সাথে আমি দিনের বেলায় কমিউনিকেট করব। কাজ যদিও আমি করে রাখি, বাট আমাকে রাতে অ্যাভেলেবেল থাকতেই হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট আমি রাতে ঘুমাচ্ছি দেরিতে, উঠছি দেরিতে, এবং স্বভাবতই আমাদের সোসাইটিতে এই জিনিসগুলো আসলেই মানে আমার জন্য যতটুকু না মানে খাপ খাইয়ে নেওয়াটা ইজি, আমার চারপাশের মানুষদের কিন্তু এটার সাথে খাপ খাইয়ে নেওয়াটা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। সো আমি মনে করি একজন নারী হিসেবে বা নারী ফ্রিল্যান্সার বা উদ্যোক্তা যাই বলি না কেন, এই সমস্যাটা আমাদের সবাইকেই আসলে ফেস করতে হয়, এবং এটাকে আসলে সাথে নিয়েই চলতে হয় এবং মানিয়ে নিতে হয়। এবং আমার মনে হয় এটা বোঝানোর ব্যাপার আছে, ফ্যামিলি মেম্বার্স বা আশেপাশে সবাইকে আসলে এটা বুঝিয়ে নিতে হয় যে আসলে আমার লাইফস্টাইলটা এরকম, বা আমাকে এবং সবাইকে আসলে সময় দিতে হয় যে আমার সাথেও যেন তারা মানিয়ে নিতে পারে। ওকে, তার মানে সময় নেওয়া এবং বোঝানোর মাধ্যমে আমরা সমাধান করতে পারি। আমি শুনেছি যে আপনি এখন ফ্রিল্যান্সিংয়েও কাজ করছেন, সাথে একটা রিমোট জবও করছেন। অ্যাজ এ ফ্রিল্যান্সার এক ধরনের চ্যালেঞ্জেস ফেস করতে হয়, কিন্তু জব, আমি যেটা বলি যে জবের ক্ষেত্রে চ্যালেঞ্জেসগুলো একটু ধরনের ভিন্ন। তো জবে এই যে রিমোট জব আপনি করছেন, তার সাথে টাইম ম্যানেজমেন্ট, কারণ ওটা একটা নির্দিষ্ট টাইমের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য কাজ ডেলিভারি নির্দিষ্ট, ওই জায়গার
একটা আলাদা লাইফস্টাইল, ওই জায়গার আলাদা চ্যালেঞ্জেসগুলো আছে, ওখানে কি ধরনের চ্যালেঞ্জেস ফেস করছেন? আমি আসলে যেহেতু ক্যারিয়ারের প্রথম থেকেই জব এবং ফ্রিল্যান্সিং দুইটাই সমানতালে করে যাচ্ছি, এই কারণে আমার এই ম্যানেজমেন্টটা আসলে আমি মানিয়ে উঠেছি এবং আমার অত একটা চ্যালেঞ্জ মানে আমার মনে হয় না এখন আর। এবং আমি এখন যে জবটা করছি বিষয়টা হচ্ছে যে আমি এমনভাবেই টাইমটা সেট করে নিয়েছি, আমার মনে হয় এখানে অনেক কিছু রিসার্চের বা নিজেকে নিজে অ্যানালাইজ করার অনেক বিষয় আছে। যেমন আমি জানি যে আমি দিনের বেলায় মোটামুটি ফ্রি থাকি, কারণ ওই টাইমে আমার ক্লায়েন্টরা অতটা অ্যাভেলেবেল থাকে না বা কম থাকে, যে কারণে আমি যে জবটাতে জয়েন করেছি এটার টাইমিংটা আমি একটু দেখে নিয়েছি এবং এটা একটা জার্মান কোম্পানি। সো আমি টাইমিংটা হচ্ছে আমার স্কেডিউলের সাথে আসলে ম্যাচ করে নিয়েছি যে আমি দিনের বেলায় অফিসে টাইম দিব এবং সন্ধ্যার পরে আমি টোটালি হচ্ছে গিয়ে আমার ফ্রিল্যান্সিং করব। সো এই কারণে আমি এই চ্যালেঞ্জটা আসলে আমি ওইভাবে অতটা ফেস করছি না। বাট প্রথম দিকে আমার অনেক প্রবলেম হয়েছে, কারণ প্রথম দিকে তো আমি ফুল টাইম জব করতাম। সো দ্যাট মিনস আমাকে মিনিমাম 8 ঘন্টা সময় অফিসে দিতে হতো। সো 8 ঘন্টা যদি আমি দিনের একটা জবে দিয়ে দিই, তারপরে সেটা থেকে বের হয়ে নিজেকে রিল্যাক্স করে টোটালি আবার অন্য একটা এনভায়রনমেন্টে মার্কেট প্লেসের কাজ করা, এটা খুবই ডিফিকাল্ট ছিল। বাট এখন আমি কমফোর্টেবল। বিদ্যা চ্যালেঞ্জেসের সঙ্গেই থাকুন, আমি থাকছি আবারও।